সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার কোন অশনি সংকেত অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? বাংলাদেশ যখন বলছে মিয়ানমারের তারা মানবিক সহায়তার অংশ হিসেবে করিডোর দেবে, এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। যেখানে এমনিতেই প্রায় 13,13,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থান করছে, সেখানে এই নতুন করে মানবিক সহায়তার অংশ হিসেবে করিডোর দেওয়াটা কতটা যৌক্তিক, এ নিয়ে কিন্তু আলোচনা এখন তুঙ্গে। সবাই বলছে যে এটি কি কোনো মানবিক বিপর্যয় ডেকে আনবে বাংলাদেশের জন্য? আজ আমরা এই বিষয়ে খোলামেলা আলোচনা করব। আপনারা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক একেবারে আকাশ সম প্রত্যাশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিশ্চয়ই সম্ভব হবে। এটি কিন্তু অনেকটা আমরা অগ্রগতি দেখেছিলাম যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন এবং রমজানে তিনি 1 লাখ রোহিঙ্গা সহ সেই টেকনাফে তিনি কি করেছিলেন, ইফতার করেছিলেন। এবং সে সময় অনেকগুলো আশ্বাসের কথা বাংলাদেশ শুনিয়েছিল, বাংলাদেশকে তারা শুনিয়েছিল জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ এই আশ্বাসের পেছনে নেপথ্যে কি ছিল, তারা আসলে কি চাইছে? বাংলাদেশকে তারা সবসময় বলছে যে মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে রোহিঙ্গাদের। ঠিক আছে, মানবিক কারণে আশ্রয় দিয়েছে, আপনারা বাংলাদেশকে অনুরোধ করতে পারছেন। ইউএনএইচসিআর বলছে যে এখানে নতুন করে বসতি স্থাপনের কথা। তো মিয়ানমারে যারা রয়েছে তাদেরকে অনুরোধ করতে পারছেন না? আমরা রাখাইন পরিস্থিতির খবর তো দীর্ঘদিন ধরে দেখছি, সেখানে মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ নির্যাতন দীর্ঘদিন ধরে করা হচ্ছিল, সেটি তো জাতিসংঘ বন্ধ করতে পারছে না। তো সেগুলো বন্ধ করতে না পারে বারবার বাংলাদেশের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো, এটি কিন্তু বড় প্রশ্ন। অনেকে বলছে এই করিডোর দেওয়ার ফলে ফিলিস্তিনে যে একটা মানবিক বিপর্যয় হয়েছে, সেই গাজায় যেভাবে নারী, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মুসলমানদেরকে নির্দয়ভাবে শহীদ করেছেন সেই ইহুদিরা, এখানেও কি তেমন কোনো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কিনা, সবই শঙ্কার কথা। কি হতে যাচ্ছে কিছুই কিন্তু আমরা জানি না। তবে মানবিক কারণে বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল এবং মানবিক কারণেই অনেক কিছু করা হচ্ছে। যেহেতু রোহিঙ্গারা মুসলিম, আমরা বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে আমরা সবসময় চাচ্ছিলাম যাতে রোহিঙ্গারা এখানে আশ্রিত থাকুক ততদিন পর্যন্ত, যতদিন না তাদের আবাসভূমি মিয়ানমারটি নিরাপদ না হয়। এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে এই বিমস্টেক সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাইড লাইনে বৈঠক হলো, সেই বৈঠকের শেষে এই যে মিয়ানমারের যিনি উপপ্রধানমন্ত্রী, তিনি তো বললেন যে যারা নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন তাদের থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে। তখন থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছিল যে কবে এই রোহিঙ্গারা ফেরত যাবে তাদের পিতৃভূমিতে। কিন্তু সেটি দিন যত যাচ্ছে এটি কিন্তু আশাটা কিন্তু হতাশায় রূপান্তরিত হচ্ছে। একজন রোহিঙ্গা কিন্তু এখন পর্যন্ত ফেরত পাঠানো সম্ভব হয়নি। সম্ভব কেন হয়নি, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে যিনি কথাটি বলেছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী, তার কি রোহিঙ্গা ফেরত দেওয়ার ক্ষমতা আছে? তাদের কি নিয়ন্ত্রণ আছে? এই যে আরাকান যে এলাকাটি, রাখাইনের যে এলাকাটি, এটি নিয়ন্ত্রণ আছে? এখানে তো আরাকান আর্মির নিয়ন্ত্রণ, এখানে তো মিয়ানমার সেনাবাহিনী বা মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যেখানে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ নেই সেখানে মিয়ানমার সরকার কিভাবে রোহিঙ্গাদের ফেরত দেবে? রোহিঙ্গাদের যদি সেখানে ফেরত নিতে হয় তাহলে আরাকান আর্মি নিতে পারবে, এবং আরাকান আর্মির প্রতিনিধিদের দলের সঙ্গে যদি বৈঠক অব্যাহত থাকে, তারা যদি সিটওয়ে কেন্দ্রিক তাদের যে শাসন ব্যবস্থা চালু করেছে সেখানে যদি রোহিঙ্গাদের আবাসস্থল, যারা রোহিঙ্গারা যেসব বাড়িতে ছিল, যেসব এলাকায় ছিল, গ্রামে ছিল, ইউনিয়নে ছিল, বিভিন্ন থানায় ছিল, এরকম মৌজায় ছিল, ধরে 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 যারা যেখানে ছিল আবাসভূমিতে যদি ফেরত যাওয়ার বিষয়টি যদি ইতিবাচক ভাবে মিয়ানমার সরকারের পাশাপাশি মিয়ানমার আর্মি যারা, তারা যদি রাখাইন আর্মি যারা, তারা যদি সেখানে চায় যে আমরা ফেরত নেব, তাহলে কিন্তু সম্ভব হয়। কিন্তু সেটি কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে কিংবা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে সেখানে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না। যদি চাপ প্রয়োগ করা হতো তাহলে তো আমরা এতদিনে দেখতে পেতাম নিশ্চয়ই 1 জন 2 জন বা 5 জন 10 জন রোহিঙ্গা কিন্তু সেখানে ফেরত যেত। ফেরত তো যায়নি, বরং যেটি ভয়াবহ ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বড় যে ঢলটি আসলো রোহিঙ্গাদের 10 লাখ, এই ঢলের পর থেকে এখন পর্যন্ত আরো নতুন করে 1 লাখ প্রায় 13,000 রোহিঙ্গা এখানে এসেছেন
আঙুলের ছাপ দিয়েছেন এবং নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এখানে যে কুতুপালংয়ে কিংবা অন্যান্য জায়গায় যে রোহিঙ্গা ক্যাম্প গুলো রয়েছে, এই ক্যাম্প গুলোর বাইরেও কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে আশেপাশে আত্মীয় স্বজন যারা পূর্ব থেকে এখানে ছিল, তাদের এখানে কিন্তু রোহিঙ্গার আশ্রয় নিয়ে আছেন। তো পূর্বের 12 লাখ যদি আমরা ধরে নেই নিবন্ধিত, এরপরে আরো 1,13,000, মানে 13,13,000 রোহিঙ্গার বোঝা কিন্তু এখন বাংলাদেশ বইছে। সেখানে নতুন করে বলা হচ্ছে মানবিক কারণে খাদ্যশস্য এবং ঔষধ এগুলো সরবরাহের জন্য এক করিডোর দিতে হবে ইয়াকে, রাখাইনে। তো রাখাইনে যদি এই করিডোরটি বাংলাদেশ দেয় কি হবে? জাতিসংঘের তত্ত্বাবধানে ঔষধ আসবে, খাদ্য সামগ্রী আসবে। ধারণা করি যে হয়তো কক্সবাজার বিমানবন্দরকে ব্যবহার করবে, সেখানে নামবে, সেখান থেকে সড়ক পথে গিয়ে এই রাখাইনে যাবে। তো এই যে রুটটি তৈরি হয়ে যাবে, এই রুটটি কি পরবর্তীতে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ রুট হিসেবে থাকবে? এখান দিয়ে কি শুধুই ঔষধ বা খাদ্য যাবে, অন্য কিছু যাবে না, এমন কি কোনো গ্যারান্টি আছে? কিংবা সেখান থেকে আসার পথে যে মাদক, ইয়াবা সহ অন্য কিছু আসবে না, সেটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি ক্লজে তো অনেক কিছুই লেখা যায়, দলিলে তো অনেক কিছু লেখা যায়, আলোচনায় তো অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা কি সেটা? বাস্তবায়ন কি সম্ভব? সেখানে এই যে লক্ষ লক্ষ মানুষ এমনিতেই যেভাবে জীবনযাপন করছে, বাংলাদেশের পরিবেশ থেকে শুরু করে আশপাশের সকল কিছু কিন্তু এর মধ্যে নষ্ট হয়ে গেছে। সাধারণ বাংলাদেশি মানুষের সেখানে জীবনযাত্রার মান অনেক নিচে নেমে গেছে। সেখানে নতুন করে এই করিডোর দেওয়া হলে সেই এলাকার আর্থসামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সে এলাকার মানে কি বল, সাধারণ মানুষের জীবনযাপন কেমন হবে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর উপর কোনো হুমকি আসবে কিনা, এটি কিন্তু রাজনীতিবিদরা এরই মধ্যে বলা শুরু করেছে। বলতে পারছে কারণ বর্তমান সরকার বলার কাজ করেছে। সাধারণত নির্বাচন কবে হবে তারা এই বিষয়ে আলোচনা করছে, প্রবাসীরা ভোট দিতে পারবে কি পারবে না এটা নিয়ে আলোচনা হচ্ছে। এত বড় একটা ইস্যু যে মিয়ানমারকে করিডোর দিব কি দিব না, এ বিষয়ে প্রফেসর ইউনূস কিংবা অন্যান্য উপদেষ্টারা কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা যেত না? আমি তো মনে করি একবার নয়, বারবার আলোচনা করতে হবে এই বিষয়টি। এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এটা কি আরেকটা মানে কোন বিচ্ছিন্ন দ্বীপ যে এই বিষয়ে কথা বলা যাবে না? টেকনাফ আমাদের বাংলাদেশের অংশ, কক্সবাজার আমাদের বাংলাদেশের অংশ, উখিয়া আমাদের বাংলাদেশের অংশ, কুতুপালং আমাদের বাংলাদেশের অংশ। সুতরাং বাংলাদেশের অংশ ব্যবহার করে মিয়ানমারে যদি কোনো করিডোর দিতে হয়, নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সেখানে মতামত লাগবে। এককভাবে কোনো সরকার, কোনো ব্যক্তি যদি এটি দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি কোনো বুমেরাং হয়, তাহলে কি এটা এই সরকার বা এই ব্যক্তি নেবে? এটা তো খুঁজেই পাওয়া যাবে না। পরিস্থিতি যদি ভয়াবহ হয়, যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তারা তো খুঁজেই পাওয়া যাবে না। তো সুতরাং এখনো সময় আছে, এই বিষয়গুলো মানে খুব সিরিয়াসলি দেখতে হবে। এবং যে বলা হচ্ছে যে মিয়ানমারের এই অংশে রাখাইনে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষের কারণে, মানবিক কারণে, মানে অর্থনৈতিক ভাবে এলাকাটি স্বাবলম্বী করতে হলে এই খাদ্যশস্য এবং ঔষধ পাঠাতেই হবে। হ্যাঁ, মানবিক ভাবে আরো অনেক কিছু করতে হয়, মানবিক ভাবে এই রোহিঙ্গাদের সেখানে ফেরতও পাঠাইতে হয়, বহুত মানবিক করতে হয়। বাংলাদেশ তো সবসময় মানবিক বিষয়গুলো দেখিয়ে আসছে। তো মিয়ানমার কিছু দেখাক, আরাকান আর্মি কিছু দেখাক, সব ক্ষেত্রে গেলে বাংলাদেশে মানবিক হবে আর কেউ হবে না তা তো না। জাতিসংঘের উচিত হবে এখানে বসে একটা কমিশন গঠন করে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে যাবতীয় পদক্ষেপ নেওয়া যায় এবং রোহিঙ্গাদের তার পিতৃভূমি, আবাসভূমি মিয়ানমারে রাখাইনে ফেরত পাঠানো যায়, সেই বিষয়ে নিশ্চয়ই জাতিসংঘ ইতিবাচক ভূমিকা পালন করবে। তবেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, সাধারণ মানুষও উত্তেজিত হবে না, ক্ষেপবে না, এবং সরকারেরও যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।